ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে। বাঙালি যেখানেই যাবে তার সংস্কৃতি, তার কৃষ্টি কালচার এটা ধরে রাখবে। দেখেন, হাজার হাজার মাইল সাগরের মাঝখানে নির্জন দ্বীপে জংরিদের সাথে বাঙালি বসবাস করতে করতে আপনার জংরিদেরকেও বাঙালির কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত করে ফেলছে। আর নিজেদের কৃষ্টি কালচার, সংস্কৃতি এটা তো ভুলে যায় নাই, সেটাকেও কিন্তু ওখানে বাঁচিয়ে রাখছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন এখনো পর্যন্ত হাজার হাজার মাইল সাগরের মাঝখানে নির্জন দ্বীপে কিভাবে তারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষাকে লালন করে রাখছেন। অন্ধকারে আলো দেখাবো, আপনারা 30 মিনিট 35 মিনিট একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আর ভিডিওটি দেখার পরে শেষে একবারে ভিডিওর এন্ড অফ দ্য ভিডিও 2-4 মিনিট কিছু কথা বলবো। এখন আজকের ভিডিওটি দেখাবো আন্দামান দ্বীপ, যেটা বাংলাদেশ থেকে আপনার প্রায় 1300 কিলোমিটার গভীর সাগরে, এবং ইন্ডিয়া থেকে প্রায় 1250 কিলোমিটার গভীর সাগরে, এবং মিয়ানমার, আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে 700-800 কিলোমিটার গভীর সাগরে। যদিও এটি মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার পার্শ্ববর্তী দ্বীপ, কিন্তু বাংলাদেশ এবং ভারত থেকে অনেক দূরে, হাজার মাইল দূরে, হাজারেরও অধিক মাইল দূরে, কিন্তু এটা আপনার ভারতেরই অংশ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানকে বিতাড়িত করে এটা ভারতের অংশ, ভারতের নিয়ন্ত্রণ নেয়। পাশাপাশি বাংলাদেশ থেকে 1947 সালের আগে যে সকল হিন্দু ভাইয়েরা সাম্প্রদায়িক দাঙ্গায় জানের ভয়ে ইন্ডিয়াতে গিয়েছেন, ওনাদেরকে ইন্ডিয়া ওই নির্জন দ্বীপে ওনাদেরকে পুনর্বাসন করছে। এবং সেখানে কিন্তু ওই সময় কিন্তু মানুষ খাইতো জঙ্গলিরা, ওখানে জঙ্গলি আছে। বিস্তারিত আমি ভিডিওর পরে বলবো কেমন আছে বাঙালিরা এই নির্জন দ্বীপে, বাংলা ভাষা সংস্কৃতিকে ওনারা কিভাবে ধারণ করতেছেন, লালন করতেছেন ভিডিওটার মধ্যে। এবার চলে এলাম বাংলাদেশি পর্যটকরা যত বেশি আন্দামানে আমরা যেতে পারবো, আন্দামানের বাঙালিদের সাথে আমাদের একটা মিলবন্ধন তৈরি হবে, একটা সেতু বন্ধন তৈরি হবে। কারণ তাদেরও কিন্তু একটা আবেগের জায়গা আছে। আমার যেরকম আমি বাংলাদেশে বসে একটা আবেগের জায়গা আছে যে হারিয়ে এই লোকগুলো তো বাংলাদেশে ছিল কোনো এক সময়, ওনাদের পূর্বপুরুষেরা, ঠিক ওনাদেরও কিন্তু একটা আবেগের জায়গা আছে যে আমাদের পূর্বপুরুষরা তো কোনো না কোনো সময় বাংলাদেশেই ছিল, ওই ওই অংশ পূর্ব বাংলায় ছিল। তো ওনাদেরও কিন্তু একটা আবেগ কাজ করে। তো আমরা কেউ যদি বাংলাদেশ থেকে পূর্ব বাংলা থেকে আমরা যাই, ওনারা কিন্তু ওই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেটা না, বাঙালি আসছে, ওনাদের কিন্তু একটা টান, মায়া কাজ করে। সেই মায়াটাকে কাজে লাগিয়ে একটা মিলবন্ধন করে আমাদের মধ্যে যেন পুনরায় একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। কারণ ওনাদেরকে ভয় লাগিয়ে ওনাদেরকে বাধ্য করা হয়েছে, এই পূর্ব বাংলা থেকে বিতাড়িত করা হয়েছে, মানে ভয়ে ওনারা চলে গেছে। এখন দেখেন এত বছর পরে, এত বছর পরে, এত যুগ 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 পরে এখন কিন্তু দেখেন বাংলাদেশ অংশে পূর্ব বাংলায় কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু, মুসলিম সবাই কিন্তু সম্প্রদায় সম্প্রীতি মিলেই চলতেছে। আর এখনও কিন্তু সেই ওই রকম সাম্প্রদায়িক দাঙ্গার একটা উস্কানি দিয়ে দেয় ওই যারা আন্তর্জাতিক অথবা দেশীয়ভাবে রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য। দেখেন ভাই, আন্তর্জাতিকভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে বাঙালিকে কিভাবে পথভ্রষ্ট করছে দেখেন। এখন অনেকে বলবেন যে আচ্ছা 47 সালের আগে বা তখন যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে পূর্ব বাংলায় বা বঙ্গদেশে বা আমাদের এই বাংলাতে, যে তাহলে বাংলাদেশের হিন্দুরা তো বা পূর্ব বাংলার হিন্দুরা তো আপনার ভারতে গেছে, তাদেরকে আশ্রয় দিছে, এখানে ভারতের বেনিফিট কি? ভারত তারও ক্ষতিগ্রস্ত হয়েছে যে বাড়তি মানুষের, জনগণের বোঝা তারা বয়ে বেড়াইছে। ভাই, ঘটনা ওইটা না। ভারতের বেনিফিট হচ্ছে, ভারত এই যে আমাদের এই জনসংখ্যাগুলোকে তারা আশ্রয় দিয়েছে, আশ্রয়ের বিনিময়ে তারা আন্দামানের মতো একটা নির্জন দ্বীপে এই লোকগুলোকে পাঠিয়ে দিয়ে সেখানে তারা ওই দ্বীপটা দখল করতে পেরেছে। এটাই হচ্ছে তাদের বেনিফিট। তো আমাদের দেশে যখনই কোনো না কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে, মনে করবেন যে আন্তর্জাতিকভাবে তৃতীয় কোনো পক্ষের অবশ্যই কোনো না কোনো বেনিফিট আছে, তারা রাজনৈতিক ফায়দা নিচ্ছে, তারা কোনো না কোনো ফিরকি নিচ্ছে। যেমনটা ধরেন, এই যে মায়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসছে, বাংলাদেশ আশ্রয় দিছে, বাংলাদেশের বেনিফিট কি? বাংলাদেশের কোনো বেনিফিট নেই? অবশ্যই আছে। বাংলাদেশের বেনিফিট হচ্ছে তখন যেরকম আপনার শরণার্থীদেরকে, হিন্দু শরণার্থীদেরকে বাংলাদেশ থেকে যাওয়ার পরে ইন্ডিয়া বেনিফিটেড হয়েছে, আন্তর্জাতিকভাবে কিছু টাকা পয়সা পাইছে, বা আন্দামানের মতো দ্বীপটাকে ওইখানে বাংলাদেশিদেরকে ওইখানে পুনর্বাসন করে তারা ওই দ্বীপটা কবজা করতে পারছে। ঠিক এখন বর্তমানে
বাংলাদেশে কিন্তু হয়তো দ্বীপ নাই, দ্বীপ কব্জা করতে পারে না, হয়তো একটা নতুন চর জাগছে, ওইটাতে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হয়েছে, কিন্তু প্রতিটা রোহিঙ্গার পরিবারের এগেইনস্টে আন্তর্জাতিকভাবে যে সাহায্য সহযোগিতা আসে, এটা কিন্তু বাংলাদেশ সরকারে, বাংলাদেশেরও কিন্তু কিছু কিছু বেনিফিটেড হচ্ছে, এখানে বাংলাদেশ উপকৃত হচ্ছে। ঠিক সেম টু সেম, মানে আগের জমানায় ওই ওই যুগের হারে ইন্ডিয়া বেনিফিটেড হয়েছে, এখন বাংলাদেশ যে সূত্রে বেনিফিটেড হচ্ছে ঠিক ওই সূত্রে ইন্ডিয়া বেনিফিটেড হয়েছে। আর ইন্ডিয়া আরও একটু ডাবল বেনিফিটেড হয়েছে কি, তারা আন্দামানের মতো একটা দ্বীপ, যেটা অনেক দূরে সাগরের মাঝখানে, যেটা কবজা করার দরকার ছিল বা কাছাকাছি হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বা আপনার এই দেশগুলো বা সিঙ্গাপুর, এই দেশগুলা, কিন্তু এটা ইন্ডিয়া এত দূরে থেকে ওইখানে খবরদারি করে ওটা ওই দ্বীপটাকে রাজত্ব নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারছে, শুধুমাত্র এই যে এই শরণার্থীগুলোকে ওইখানে পুনর্বাসন করে ওইখানে তারা এখন ইন্ডিয়ান টেরিটরি, ইন্ডিয়ান একটা তাদের যে খবরদারিটা, তাদের যে আপনার তাদের যে রাজ্য সেটা স্থাপন করছে, তাদের আধিপত্য সেখানে বিস্তার করছে। তাদের সেই আধিপত্যটা বিস্তার করতে সক্ষম হয়েছে শুধুমাত্র এই আমাদের এই শরণার্থীগুলা ওখানে পুনর্বাসন করার মাধ্যমে। তবে হ্যাঁ, আমাদের শরণার্থীরা ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছে। তবে হ্যাঁ, হাজার হাজার মাইল দূরে আপনার যখন দেখা যায় যে বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতি, বাঙালি মানুষ কথা বলতেছে, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন আপনাপান মনে হয়, মানে নিজেদের লোক, নিজের লোক মনে হয়। স্পোর্টস কমপ্লেক্সে এই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাতে সকলে বেড়াতে আসে। এই সময়টা পর্যটকদের আসার টাইম, এখানে প্রচুর ভিড় থাকে। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর আইল্যান্ডের একটি অন্যতম পর্যটক স্থান। আর এই আন্দামান নিকোবর আইল্যান্ডটি বিভিন্ন ছোট বড় অনেকগুলা অসংখ্য দ্বীপের সমন্বয়ে গঠিত। এই আন্দামান নিকোবর আইল্যান্ডটি কোনো এক সময় ব্রিটিশরাও কর্তৃত্ব স্থাপন করেছিল এবং জাপানিজরাও কর্তৃত্ব স্থাপন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের কাছ থেকে এই দ্বীপটি ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ইন্ডিয়া এটাতে আধিপত্য বিস্তার করে। যদিও ভৌগোলিক অবস্থান দিক থেকে এই দ্বীপটি হওয়া উচিত ছিল হয়তো মায়ানমারের অংশ, অর্থাৎ বার্মার অংশ, অথবা থাইল্যান্ডের অংশ, অথবা মালয়েশিয়ার অংশ, অথবা সিঙ্গাপুরের অংশ, অথবা একেবারে নিকটবর্তী হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ হওয়ার কথা ছিল। কিন্তু দেখেন ভারত কোথায় গিয়ে আপনার আধিপত্য বিস্তার করছে। খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এবার চলে এলাম জঙ্গিঘাটের দ্য কলকাতা সুইট স্টলে। বর্তমানে এই দোকানে কলকাতার সমস্ত মিষ্টি মিঠাই পাওয়া যাচ্ছে। ভাই, বাঙালি বসবাস করবে আর বাংলার মিষ্টি থাকবে না, এটা তো হতেই পারে না। বিভিন্ন ধরনের চমচম মিষ্টি, রসমালাই, দই, ক্ষীর, এগুলা থাকবে না, বাঙালি বসবাস করবে, এটা তো হয় না। হোক না সেটা হাজার হাজার কিলোমিটার সাগরের মাঝখানে দ্বীপ, তবুও বাংলাদেশির খাবার অবশ্যই থাকবে, অবশ্যই আছে। দেখুন, অবাক হওয়ার কিছু নেই। মনে হচ্ছে যেন আপনি হয়তো কলকাতায় আছেন, না হয় বাংলাদেশে আছেন, এরকমই মনে হবে আপনি ওখানে গেলে। এর ফাঁকে ছোট্ট একটি ইনফরমেশান দিয়ে ফেলি আপনাদের। যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হতো প্রাচীন আপনার ব্রিটিশ ভারতে, তখন কিন্তু এই আন্দামান দ্বীপটাকে মানুষের জমান মতো ভয় পাইতো, কারণ এখানে কালা পানির জেল আছে। জেলের নাম হচ্ছে সেলুলার জেল। যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে ধরা পড়তো, ব্রিটিশরা ধরে ওই জেলে নির্বাসনে পাঠিয়ে দিত। আর এই কালা পানির জেল, সেলুলার জেলে কাউকে এই আন্দামান দ্বীপে যদি পাঠাইতো, কেউ আর জীবনে ফেরত আসতো না। তো কালা পানির জেল বা সেলুলার জেল বা কালা পানির জেল শুনলে মানুষের কিন্তু ভয়ে আটকে উঠতো। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় বড় যারা বীর ছিলেন, যারা আন্দোলনের বিপ্লবী ছিলেন, ম্যাক্সিমাম বিপ্লবীদেরকে কিন্তু ওই আন্দামান সেলুলার জেলে কিন্তু আপনাদেরকে এই কালাপানির জেলে, যেটা ওইটাতে বন্দি করা হয়েছে। আমি কোনো এক সময় ওটার ভিডিও দিয়ে দিব, ডিটেলস আপনাদেরকে। কারণ এগুলো হচ্ছে আপনার ইতিহাস, ঐতিহ্যর অনেক ধারণা বহন করে এই আন্দামান দ্বীপ। যদিও এখন বাঙালিরা বসবাস করে, বা পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যের লোকজনও বসবাস করে, কিন্তু সর্বপ্রথম কিন্তু বাঙালিদেরকে পুনর্বাসন করা হয়েছিল এটাতে। আর এর আগে বাঙালি যাওয়ার আগেও কিন্তু এই দ্বীপে জঙ্গলিরা থাকতো। এখন জঙ্গলিরা বাঙালিদের সাথে মিশে একটা সভ্যতা তৈরি হয়েছে। কিন্তু এখানে কিন্তু আরেকটা দ্বীপ আছে, অনেকগুলো অসংখ্য দ্বীপ, তার মধ্যে আরেকটা দ্বীপ আছে যে দ্বীপটাকে এখনো পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে রাখছে, কারণ ওখানকার জঙ্গলিরা মানুষ খেয়ে ফেলে, ওরা সভ্য হয় না। আর অন্যান্য সব দ্বীপের জঙ্গলিরা কিন্তু সভ্য হয়ে গিয়েছে কিছুটা, মানুষের সাথে, সভ্য সমাজের সাথে বসবাস করার জন্য, বা কথাবার্তাও পর্যন্ত বলে। কিন্তু সেই দ্বীপটা যেটা সেন্টিনেল আইল্যান্ড, এই দ্বীপটার মানুষ কখনো মানব সভ্য
সভ্যতার কাছাকাছিও আসে না, এবং মানুষ তাদের কাছে দেখা সাক্ষাৎ করতে গেলেও তাদেরকে আক্রমণ করে বা মানুষের মাংস মানুষে খেয়ে ফেলে। সেজন্য ভারত সরকার অনেকবার চেষ্টা করছে, বা ব্রিটিশরাও চেষ্টা করছিল, অন্যান্য রিচার্জাররাও চেষ্টা করছিল তাদের কাছাকাছি গিয়ে তাদেরকে সভ্যতায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু তারা ব্যর্থ হওয়ার পরে পরবর্তীতে ওই দ্বীপটাকে এভাবে ছেড়ে দিয়েছে, এভাবে নিষিদ্ধ ঘোষণা করে। ওই দ্বীপে কিন্তু কোনো পর্যটক বা এখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু যাওয়া নিষেধ। এই সেন্টিনেল আইল্যান্ড আপনারা পারলে আপনারা ইউটিউবে খোঁজ দিলে আপনারা পেয়ে যাবেন, এই দ্বীপটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো দেখেন, এই বাংলা খাবার, মুখরোচক খাবার, এখানে বাঙালিরা কিন্তু ঠিকই কিন্তু নিজেদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখছে, জিয়ে রাখছে। বন্ধু স্যার এখানে বাহ, অপূর্ব, খুব সুন্দর। অপূর্ব। এটা স্পেশাল, দাদার দোকানে এটা স্পেশাল। এগুলো কি রসমালাই? সাদা আর হলুদে মানে এটা রাবড়ি, রাবড়ি? সাদাটা রাবড়ি। ও, এটা রাবড়ি আর এটা রসমালাই। এবার চলে এলাম ভাতুবস্তির শ্রী দুর্গা বস্ত্রালয়। এটাও বাঙালি দোকান, আর এখানে সব ধরনের কালেকশন পেয়ে কি নাই এই দ্বীপে, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশে যেরকম আপনার যেভাবে চাষাবাদ হয়, ঠিক সেম টু সেম সব কিছু, আপনার দোকান পাট থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম বাঙালি ঘরানায়, বাঙালিদের মতোই। আর ওখানকার মানুষ, কেউ যদি ধরেন ভারতের মেইন যে ভূখণ্ড, মূল ভূখণ্ডে কেউ যদি আসে বা পড়াশোনা করতে আসে বা কোনো চাকরি বাকরির সুবাদে আসে, তখন মনে হয় যেন তারা, আমরা যেরকম বিদেশে পড়াশোনা করতে গেলে যে যেমন লাগে, তাদের কাছে কিন্তু ওই রকমই লাগে। আর এই যে দোকানগুলো দেখেন, সম্পূর্ণ বাংলা ঘরোয়ানার দোকান, দেখেন কাঠ দিয়ে, ওইভাবে মনে হচ্ছে যেন আপনি এক টুকরো বাংলাদেশ বা এক টুকরো বাঙালির রাজ্যে আপনি চলে এসেছেন। এই হাজার হাজার মাইল দূরে সাগরের মাঝখানে যাওয়ার পরে দেখবেন আপনি অনেক মানুষ, আপনার যারা বিশেষ করে সমুদ্র তীরবর্তী এরিয়া আছে, আপনি খুলনা বলেন, বরিশাল বলেন, বা এদিক দিয়ে চট্টগ্রাম থেকে শুরু করে আপনার কক্সবাজার, টেকনাফ পর্যন্ত, ওনারা যারা সমুদ্রে মাছ ধরতে যান, ওনারা মনে করবেন যে গভীর সমুদ্রে দক্ষিণে মনে হয় বঙ্গোপসাগরে আর কিছু নাই, শুধু পানি আর পানি। হাজার হাজার মাইল দক্ষিণে গেলে কোনো কিছুই নাই। অথচ দেখেন, এই যে এই ধারণাটা ভুল। কোনো এক সময়ে মানুষে এটাই ভাবতো যে দক্ষিণে বাংলাদেশের দক্ষিণে শুধু বঙ্গোপসাগর, আর কিছুই নাই। অথচ দেখেন, কয়েক হাজার কিলোমিটার দূরে, শত শত কিলোমিটার দূরে কয়েকটি দ্বীপের সমন্বয়ে গঠিত আপনার এই আন্দামান দ্বীপ, আন্দামান প্রদেশ। এই আন্দামান দ্বীপে কিন্তু ব্রিটিশ আমলে যখন আপনার জেল ছিল, সেই জেলখানায় কালাপানির জেল বললে মানুষ আতঙ্কে উঠতো। কারণ এই জেলে যে কাউকে পাঠিয়ে দিলে আর কেউ ফেরত আসে না, আসার কোনো স্কোপও নাই। কারণ এত হাজার হাজার মাইল, এত শত শত মাইল পানি, সমুদ্রে পানি বেয়ে কেউ মানে মূল ভূখণ্ডের দেখা পাবে, এটা তো অকল্পনীয় ব্যাপার। আর যারা থাকতো ওইখানে, যে জঙ্গলি জানোয়ার আছে, তারাই কিন্তু মানুষদেরকে খেয়ে ফেলতো। এখন অবশ্যই সভ্যতা ফিরে আসছে। এই যে দেখেন, মানুষ গ্রামে কিভাবে গ্রামে আপনার চাষাবাদ করতেছে, এটা সত্যিই অবাক লাগার মতো একটা বিস্ময় আর কি। আপনি যদি ওখানে আসলে সত্যি এই যে শত শত মাইল, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আপনি যখন এই দ্বীপের দেখা পাবেন, দ্বীপে যাবেন, তখন আপনার কাছে মনে হবে না, আপনি আসলে বিস্ময়কর একটা স্থানে এসেছেন। দেখেন কিভাবে সবজি চাষ করে, মানে চাষাবাদ যেভাবে হয়, মনে হয় যেন আপনি মানে বাঙালিদের মধ্যে আছেন, বাংলাদেশে আছেন, বা বা বঙ্গরাজ্যে আছেন। আপনার কাছে মুহূর্তের মধ্যে মনে হবে না আপনি দেশেই আছেন, সেটা মনে হবে। আরেকটা জিনিস, ওখানে যে কালাপানির জেল, যেটা সেলুলার জেল, যেটা ওই জেলে যাদেরকে রাখা হইতো, তারা আসলে যদিও সাগর পাড়ি দিতে চাইতো, পারতো না। কেন পারবে না? কারণ পার্শ্ববর্তী দেশ যে শ্রীলঙ্কা বা পার্শ্ববর্তী দেশ, এটাও কিন্তু কয়েক হাজার মাইল, মানে হাজার মাইলের উপরে। তারপরে আপনার ধরেন বার্মা, অথবা আপনার এ থাইল্যান্ড, তারপরে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলো কিন্তু একবারেই কাছে, যে তা না, কাছে হইলো তারপর হাজার মাইলের কাছাকাছি দূরে। তো কেউ যে ওই কালাপানির জেল থেকে কেউ যে আপনার পালাইয়ে গিয়ে যে মানে সাগর পাড়ি দিয়ে সহজে রক্ষা পাইতো, সেটাও কিন্তু হয়ে উঠতো না। কারণ পালাইলেই কিন্তু বিপদ। আর দেখেন, এই যে পুদিনা পাতা, কি সুন্দর পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা, এই যে জাল ধরতেছে, মাছ ধরতেছে, দেখেন। বাবা, দাদা কি কি মাছ আছে পুকুরে?
সব টাইপেরই মাছ আছে, যেমন আপনার পাঙ্গাস আছে, রূপচান্দা আছে, তারপরে আপনার মনোপিয়া আছে, মিরগেল আছে, আমেরিকান আছে। মাছটা ওই জালটার জায়গায় আছে বুঝলেন, আমার বেশি অসুবিধা হয়ে যাবে মুশকিল আমার। আমাদের দেশে যেরকম বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে কাউকে পাঠানোর একটা স্বপ্ন, ঠিক এই আন্দামান সাগরের মাঝখানে দ্বীপটা থেকে ইন্ডিয়ার মেইনল্যান্ডে, ইন্ডিয়াতে মূল ভূখণ্ডের লোকজনকে পড়াশোনা করতে পাঠানোর জন্য এটা এক ধরনের মানে বিদেশ যাওয়ার মতো এই ধরনের একটা স্বপ্ন। অবশ্যই এখানে আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরও উচ্চশিক্ষার জন্য আসলে মানে ভারতে যাওয়াটা অনেকে স্বপ্ন মনে করে। যে সামলান কিভাবে আপনি? সামলাতে হয় স্যার, আচ্ছা, উপায় নাই, কর্মই ধর্ম। তো ওখানে আপনি বড় লাউ চাষ করলেন, এদিকে সবজি, ওপাশে একটা পুকুর, এপাশে পুকুর, এই মেহনত কখন করেন, সামলান কিভাবে? এটা এর সম্ভব? আমি উপলক্ষ বললেন, হ্যাঁ। আসলে যে আমারে কাজ করে খাওয়ায় হ্যাঁ, তারই ধন্যবাদ দেই আমি, কারণ এই যে আমার এই যে দুজন লোক আছে, হ্যাঁ, তার ভিতরে একজন আছে ওই যে ইঞ্জিনিয়ার, ওই জামা শার্ট গায়ে দেওয়া, আচ্ছা, এ মহাবুদ্ধিমান ইনি হ্যাঁ। সবজি বিষয়ে এ, বলা যায় যে গাছের সঙ্গে উনি কথা বলে। বাহ বাহ বাহ, হ্যাঁ, এত এক্সপার্ট। আমি হচ্ছি মালিক, হুম, কিন্তু আমার মালিকেরা, বাহ বাহ, অপূর্ব। কারণ এদের প্রতিটা উপরে মনিবের আমার পেট চলে। কর্মচারীর প্রতি এই ধরনের যদি কিন্তু থাকতো, আজকে আমি যে ইচ্ছা দেখছেন থাকতো যে বা এই আমার ধরনের যদি মনোভাব কিন্তু থাকতো, আমার না, তাহলে আমি পৃথিবীটা এদের কতই না উপরে সুন্দর হতো। স্যালুট জানাই কাকা কারণ বাবু আপনাকে। এরাই আমার পরিবারের মুখে ভাত তুলে দেয়, হ্যাঁ। অন্ন তুলে দেয়। বাক্সিদার এখানে মাঝে মাঝে আসেন আপনি না? হ্যাঁ, আমি মাঝে মধ্যে আসি, কারণ আমরা মনে করি ও কর্মচারী, কিন্তু না, ওরাই আসলে মালিক, প্রকৃত মালিক ওরাই। কারণ আমার মুখে যে অন্নটা তুলে দেবে, ওদের কষ্টের ফলে দেখা যায় আমি দুটো না, নুন না, ভাত খেতে এখানে পারবো। আসলে তো সারাদিন থাকতে ইচ্ছে করে। আপনার এখানে তো দেখেন কত সুন্দর ওই নারকেল গাছ টাছ দিয়ে পরিবেশটা না, ইচ্ছা করে একদিন স্কুলের বাচ্চা নিয়ে পিকনিক করে যাবো। আসেন, এখানে স্যার জঙ্গল ছিল, হ্যাঁ, জমি ছিল, এটা মন্দির কমিটির জায়গা, আচ্ছা, জায়গাটা পড়েছিল, আমি বলছিলাম ডেভেলপমেন্ট আমি করে দেবো, কিন্তু এই যে নারকেল গাছ লাগাতে চেয়েছিলাম, কিন্তু ওরা এসে একদিনে এই নারকেল গাছগুলো লাগিয়ে গেছে। কিন্তু মানে আমার কাছে এরা জিজ্ঞাসা করে না কোন পদ্ধতিতে লাগাবো, ওহো, আরেকজন সায়েন্টিস্ট নিয়ে এসে বলছে উপরে লাগালে ভালো হবে, মানে সেও সামান্য কিষান, ঠিক আছে, আচ্ছা, 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 কিন্তু এই নারকেল গাছ লাগানো নিয়ে এরকম না। হ্যাঁ, গর্ত অন্তত 1.5 হাত গর্ত থাকবে, পুকুরের ভিতরে দেখা গেলো যে জলটা ওখানে নারকেলের চারা বসাবার পরে হুম, হুম, যে পুকুরের সাইড দিয়ে নালা কাটা থাকবে, যে জলটা ওভার জলটা দেখা গেল ওখানে দাঁড়াবে না, পুকুরে নামিয়ে আসবে। হুম, হুম। আর এই যে প্রত্যেকটা নারকেল গাছের গোড়া দেখেন ওই যে জায়গা গেছে, হ্যাঁ, জেগে তার গেছে কারণ সব। কি উপরে ওই এতটুকু গজ হইছে সে লাগাই দিয়ে গেছে। ওইভাবে উপরে ঠেলে হ্যাঁ, উঠেছে। কিন্তু এটা তো আমার মানে শান্তি হলো না মনটা। হুম, হুম। আমি থাকবো না, কিন্তু আচ্ছা, গাছ থাকবে, কিন্তু এবং গম এবং রেশন চাল যে ভাত ওটা দেওয়া হয়। হ্যাঁ, এগুলো কিনে আনতে হয়। হ্যাঁ, খরচা তো আছে স্যার। হুম, হুম। আমার নাম অশোক আচ্ছা। চন্দ্র রায়, আমি এই সোলদারি নিবাসী। আমি এই সবজি চাষ এবং মাছের চাষ এই দুটোই আমি করি। হ্যাঁ, আমি শুনেছি কি আপনার একটু বললাম, আমরা আলোচনা করেছি, কিন্তু আপনার বাচ্চা অর্থনৈতিক কিছু আপনি সাপোর্ট, হ্যাঁ, হ্যাঁ, সে সাহায্য আপনার হয় না, হ্যাঁ, হয়ে যাচ্ছে ঠাকুরের কৃপায়। বাজারে আপনি মাছ নিয়ে যান হ্যাঁ, মাছ সবজি বা লোকেরা এসে এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ নিয়ে যায়, এখান থেকে লোকেও এসে নিয়ে যায়। হোলসেলার মানে যারা হোলসেল নেয় ওদের আমি একটা দেই, হুম, আর সবজিটা আমি নিজে বিক্রি করি, আবার হোলসেলও দেই। সেখান থেকে একটা ভালোই উপার্জন হয় এবং সেই যে অর্থ বা টাকা করি সেগুলো দিয়ে আপনার সংসার চলে। এবং আপনার, আমি শুনেছি আপনার 2 মেয়ে হ্যাঁ, 2 যারা এখানে লেখাপড়া করে এখন মুখ্য ভূমিতে খুব মানে উচ্চ শিক্ষার জন্য ওখানে হ্যাঁ, তারা পাঠিয়েছেন। হ্যাঁ, তাদের ব্যাঙ্গালোরে পাঠিয়েছি। বড়জনে কলেজ পাশ করে গেছে, 12 পাশ করে আমাকে বলেছিল আচ্ছা, যে বিএনওয়াই বলে একটা ইয়ে আছে, কোর্স আছে, ওইটা করবে। হুম, তা আমি মনে করছি গায়ে কমজোরি, আমার মেয়ে পারবে না, হুম, তা আমি ওরে বসা দিয়েছি, না তুমি কলেজে ভর্তি হও এখানে। যাক, ভর্তি হওয়ার পরে 3 বছর পড়ে পাশ করলো, কিন্তু সার্টিফিকেট এখনো আসেনি। এবার দেখা গেছে আবারও বলছে যে বাবা আমার পাঠাবো ইসে। তখন আমি চিন্তা করলাম 3 বছর পরে আবার মেয়ে, আবার বলছে, হ্যাঁ, তা আমি যে তোমার ইচ্ছা, বলে হ্যাঁ ইচ্ছা।
তা আমি ওরে নিয়ে গেলাম, ব্যাঙ্গালোরে নিয়ে ওরে ভর্তি করে আসলাম স্বামী বিবেকানন্দ কলেজে। হুম হুম। ওটার সম্পূর্ণ নামটা তো আমার মনে নেই। ঠিক আছে, আয়ুর্বেদা। তা আপনার যে মেয়েরা যখন ইচ্ছে প্রকাশ করেছে যে আমি উচ্চশিক্ষা লাভের জন্য যাব মুখ্যভূমিতে, তা আপনার মনে হয়নি যে মেয়েরা যদি বাইরে যায়, আমার এখানে সংসার আছে, তাহলে আমি কেমন করে দুটো দিক সামলাবো? কখনো মনে হয়নি? মনে মেয়েদের আপনি হ্যাঁ। মানে আটকাননি কোনোভাবে? বড় জোনারে তো আমি আটকাইনি, এবার ছোট জোনার দেখা যাচ্ছে 2 মেয়ে তো, হুম হুম। তা মেয়েরা জানে যে বাবা মেহনতের উপর আমাদের পড়াচ্ছে, তা ছোট মেয়ে কান্না করে যে আমার বুঝি আর হবে না, আচ্ছা। দিদি গেছে ব্যাঙ্গালোরে, আমার যাওয়ার ইচ্ছে ছিল, আমার বোধহয় আর হবে না। তখন আমি দেখলাম যে এরে যদি না পাঠাই তাহলে চিরজীবন ওর একটা শোক থেকে যাবে যে দুঃখ আমার থাকবে। বাবা আমাকে পড়াতে পারলো না, দিদিরেই শুধু পড়ালো। তাও ঠিক, অনেক ঠিক। কিছু চিন্তা করে উপরওয়ালার প্রতি ভরসা রেখে ও যা ছিল ওকে নিয়ে আমি মানে সে ব্যাঙ্গালোরে আমি গিয়ে ভর্তি করে আসলাম। বা অন্যান্য কষ্ট হোক না কেন, আপনার মেয়েদের আপনি উচ্চশিক্ষা দেবেন, সেটা আপনার এইটাই- একটা মনে মনে বাসনা ছিল। হ্যাঁ, এইটাই আমার ইচ্ছা যে ওরা মানুষ হোক। হ্যাঁ। কারণ আজকে দেখা যাচ্ছে আমারই মিসেসকে একটু নুন যদি কম হয় তাহলে তারে আমি বকা দিই, একটু বেশি হলে বকা দিই। তা আমার ইচ্ছে যে এ তো মেয়ে, মাছ জাত না, হ্যাঁ এ কার হাতে কি পড়বে জামাই তো দেখতেই হবে। যার জন্য আমি চিন্তা করলাম যে অন্তত এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, তাহলে দেখা যাচ্ছে এরা মিলেমিশে থাকতে পারবে। হুম হুম হুম। খুব খুব ভালো। উচ্চ এই ধারণা চিন্তাধারা আপনার। করে এদের আমি খুব ভালো, আপনার চেষ্টা অনেক করছি অনেক যে ভালো মনের লাগলো। আশা ঈশ্বর আপনার যাতে পূর্ণ মনোবাঞ্ছা হয়, পূর্ণ আপনারও করুন। আশীর্বাদ করবেন। অবশ্যই অবশ্যই, ঠাকুর আপনার সহায় আছেন তো, দেখতে তো পাচ্ছি। কর্মই আসলে ধর্ম। ঠিক আছে। এ কি কাণ্ড কাণ্ড, এই এ, সর্বনাশ। দুটো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো খাওয়া হয়ে গেছে, আর ওই আচ্ছা। দেখেন কত অজস্র কাঁঠাল। হ্যাঁ, আচ্ছা, এটা এক বিশাল ব্যাপার। হ্যাঁ, নিচেও আছে, নিচেও আছে। এই কাঁঠালের ওজনে কাঁঠালের গাছ মানে কাট না হয়ে পারে। এই যে আছে। আপনি একে বন্ধু বলছেন কেন? বন্ধু বলছি, ও এই আন্দামানে এসে কোনো লোক পায়নি যে আচ্ছা, আচ্ছা। সবজি করতো, হ্যাঁ। তা আমার সঙ্গে তখন ওর মেলামেশা। আচ্ছা, আচ্ছা, বাহ। এবার ও নানান জায়গায় মানে লস খেয়েছে। হুম হুম হুম। লাস্টে আমার এই লাল পাহাড়ে আসে নারায়ণ হালদারের জায়গা নিয়ে দুটো পয়সা দেখে, তা ওর তখন ঘর ছিল, ব্যাংকের বইও ছিল না, হুম হুম হুম। ওর ঘর ছিল আপনার ওই যে আপনি স্যার না পড়েন, হুম। ওই চট দিয়ে ঘের আর ব্যাট দিয়ে ওই সেই ব্যাটে আর কি চট গুলো পেরেক দিয়ে মারা আর কি। আচ্ছা। এবার ওর ব্যাংকের অ্যাকাউন্ট নেই, এবার পয়সা রাখবে কোথায়? এইভাবে ও আমার কাছে 22 লক্ষ টাকা রাখে। ওরে বাবা, হ্যাঁ, বন্ধুটা। হ্যাঁ, তা 22 লক্ষ টাকা রাখে। এবার দেখা যাচ্ছে আমি বাবার কাছেই দিতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা বেরোলে দরজা দিয়ে দিত। তাতে আমার মানে নিজস্ব মানুষও মনে করতো যে আমরা আসলে ওর ঘরে দরজা দেয়া থাকে, কিন্তু ও, বাবারই কামরায়। হুম, হুম, কিন্তু এ তো অন্য কেউ জানে না যে জানবে না আমার পৃথিবী। আমার ঘরে 22 লক্ষ টাকা আছে। তো এবার দেখা যাচ্ছে ওই টাকা যদি বাই চান্স চোট হয়ে যায় তাহলে দোষী হব আমি চোর সেজে যাব। বাহ। খুশি হবেন, প্লাস ওই টাকা হ্যাঁ। ভুগতানও আপনার দিতে হবে তো। তা এই জন্য কেউ জানে না, শুধু আমার মিসেস, আমার বাবার হাতে দিতাম, বাবা রেখে দিত, আর আমি। এইবার এইভাবে ওর 22 লক্ষ টাকা ওর ভগ্নপতির নামে টামে আমি মোটামুটি এখান থেকে নানান মানুষের বই দিয়ে আস্তে আস্তে ট্রান্সফার করেছি। তো সেই ব্যক্তি দেখা গেছে যে মানে আজও আমাকে ভোলেনি। হ্যাঁ, ওর যে 5টা নয়া পয়সা আমি খাইনি, এটা মানে আমার নিজের মনে মানে সেই ওনার বিশ্বাস ছিল যে হ্যাঁ, আমার 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 হে টাকা, প্রভু। আমার সম্পত্তি সব হ্যাঁ, লোকের হাতেই আছে। হ্যাঁ, হ্যাঁ। এরও একটা কারণ আছে, হ্যাঁ। এরও একটা কারণ আছে। এক ব্যক্তি হাটবে আসছে আর কি, সোনার উপর ওই ব্যবসা করতো। তো ওই ব্যক্তির আপনার উনি যা বলছে বর্ধমানের গুরুদেব, তাই সুনামি হবে সে কথাও বলছিল, তবে সুনামি হবে এটা বলেনি, বলছে যে আন্দামানে বিরাট রকমের একটা ক্ষয়ক্ষতি হবে। হুম হুম হুম। তা আমারে একদিন বেলা 12টার সময় আমার বলছে তুমি কোথায়? আমি বলছি আমি খেতে। সুনামি শেল্টারের উপরে একটা জায়গা ছিল, ওই জায়গাটা আমি সবজি করি। তা আমার বলছে তুমি ওইখানে থাকো। ফার্স্ট যেদিন আমার হাতে টাকা দেয় 74,000 টাকা দিয়ে যায়। তা আমি বলছি কেন, এখন তো ঘরে যেতে হবে, ভাতটা লেবারের জন্য আনতে হবে। তখন আমার ঘরে রান্না বাড়া হতো। এখানে। হ্যাঁ, হ্যাঁ, এখানে না, আমার তখন ওই পোলটা পার হয়েছেন না, ওইখানে আমার ঘর ছিল। তা বলছে ওখানেই থাকো, আমি আসছি, আমারে না দেখ, আমি আসার পরে তুমি যে 74,000 টাকা আমাকে ধরে দিল।
নাম তার উত্তম বিশ্বাস। তাই আমি বলছি কেউ জানে না, শোনে না, কেউ সাক্ষী নাই, তুমি এই টাকাগুলো আমার হাতে ধরে দিলে আমি যদি না শিখে যাই। বলছে যে আমি জানি এ টাকা আমার মানে কোনো মানে একটা বিশ্বাস, হ্যাঁ, আর কি, দৃঢ় বিশ্বাস। তুমি তুমি কোনদিন তুমি মরে যাবো, কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না। তা আমি এ কথা বলো কিভাবে, আমারও রক্ত মাংসের শরীর। বলছে দীপক বলে একটা ছেলে আছে, তো ও আমাকে বলছে যে এর সাথে তোর বন্ধুত্ব বজায় থাকবে। তা আমি বলছি, সে হয় নাকি? কয়, কখনো যদি আসে তাই তুমি তোমার গ্রামের লোক তুমি দেখাবা কে কিরকম লোক, সে বলে দেবে। তো হঠাৎ একদিন ও আসলো হোটেলে, আমরা বসলাম মিষ্টি খেতে। এইবার হোটেলে বসে আমি দেখাচ্ছি, ও বললো যে এই লোকই বলতে পারে। তা আমি বললাম যে ওই লোকটা কিরকম। তা তার যা চরিত্র সেই হিসেবে সে বলে দিল, একদম পাই টু পাই বলে দিল। বেশ বেশ, 3জন লোকের মানে দেখালাম, 3টে লোকের কথা। তিনজনকে যা বললো একদম সত্য। হ্যাঁ, তা আমার গ্রামের আমি জানি কোন টাইপের। হুম, হুম। তা ওই ভরসায় আর কি ও আমার সঙ্গে ওই বন্ধুত্ব হয়, আর ওইভাবে আজও বজায় আছে তার সাথে বন্ধুত্ব। হ্যাঁ, এই যে কুল টুল পাঠায়, অনেক কিছু পাঠাইছে, দেখা যাচ্ছে ওই এটা তো মানে আন্দামানের বুকে একটা বেশ চমৎকার, এরকম হ্যাঁ তো স্যার, দেখা যায় না। দুর্দর্শ কাঁঠাল না, হুম, ছোট এই গাছ, কাঁঠাল এত মোলায়েম, আচ্ছা। হ্যাঁ খেতে খুব সুস্বাদু। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খেয়েছি, 2 পিস খেয়ে নিছি। 2 মানে পিস কি পাকায় না 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 ইচড়, না না, ইঁচড় এর ইচড় খাওয়াই কাঁঠাল এ খালি একটা বাবার জন্য রেখেছি, হুম, যে ওই কাঁঠালটা ওই যে বড় পাকবে, হ্যাঁ, একটা পাকার পাকানোর জন্য, জন্য। যে ওটা কেমন হয় দেখা যাবে খেয়ে। সবজি লাগে। হ্যাঁ তা আন্দামানে আর এমনি জায়গা টাকা নিয়েছেন? হ্যাঁ, জায়গা আছে, বাবার একটু আছে, আমি আলাদা একটা নিয়েছি। হুম। আমি আপনার 260 স্কোয়ার মিটার নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।